তাহলে কতগুলো আমরা এফ দিয়ে পড়ছিলাম মনে হয় না? ওকে, তো আজকে দেখো তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কী বোঝায়, এগুলো কিন্তু আমরা সিম্পল ওয়াইজ কিন্তু আমরা আগের ক্লাসে জানছিলাম, এখানেও জানছিলাম। তারপর দেখো যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার ডান পাশের সাথে কী লিখি আমরা? যোগ চিহ্ন দিয়ে প্লাস চিহ্ন দিয়ে তাপের পরিমাণটা লেখা হয়। আর যদি ডেলিএস দিয়ে লিখি সেক্ষেত্রে কী করি? মাইনাস। হ্যাঁ, তাহলে কী করবো, যদি তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা কি ঋণাত্মক দেখি, আর যদি তাপ হ্রাস হয় সেক্ষেত্রে আমরা ঋণাত্মক মানে আমরা পজিটিভ লিখি আর কি। তোমরা দেখেছো যে কোনো কিছু রান্না করতে জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহার করি, তো গ্যাস পড়লে তাপ উৎপন্ন হয়। আবার দেখো শুকনা চুন পানিতে যোগ করলে কি হবে? গরম হয়ে ওঠে। কারণ রান্নার গ্যাসের প্রধান উপাদান হলো কি বলতো? মিথেন। কার্বোহাইড্রেট, মিথেন। ঠিক আছে, এটা পোড়ালে প্রতি মোল মিথেন গ্যাস বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং সাথে তাপ উৎপন্ন করে। আমরা জানি সকল ধরনের দহন বিক্রিয়া কী বলতো? তাপ উৎপাদন। এখানে আমাদের মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে অক্সিজেন উপস্থিতি কখনো দহন হয় না, নাকি? পুরাইতে হলে অবশ্যই অক্সিজেন লাগে। তাহলে এখানে কী তৈরি হবে বলতো? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। পানিটা আসলে কী হিসাবে উৎপন্ন হয় বলতো? বাষ্প হিসাবে থাকে। এবং এখানে কী তৈরি হবে? তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, প্লাস হিট, তাপ তৈরি হবে আর কি। তো এই তাপটা দিয়ে কিন্তু আমরা রান্না করি, তাই না? হ্যাঁ, ওকে, এটাই বলছি আর কি। তাপের পরিমাণ কত? এটা এটা মনে রাখতে পারো যে মিথেনকে পোড়ালে 1 মোল মিথেন থেকে 1 মোল মিথেনের সম্পূর্ণ দহনের মাধ্যমে কত তাপ পাওয়া যায়, কত কিলোজুল তাপ পাওয়া যায়? 890 কিলোজুল তাপ পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। তো এখানে দেখো দেওয়া আছে, পাওয়া যায় আর কি। ওকে, এগুলো দেখো। আবার দেখো শুকনা চুন হলো কি? ক্যালসিয়াম অক্সাইড। আমরা জানি ক্যালসিয়াম অক্সাইডে পানি যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তাই না? লাইম ওয়াটার বলি আমরা, তাই না? সেই সাথে দেখো এই যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা তাপ উৎপন্ন হয়, সেই জন্য কী হয় বলো তো? মিশ্রণ গরম হয়ে ওঠে। চুনকে পানিতে ভিজাতে দেখছো? হ্যাঁ, টকবক করে ফুটে ওঠে গাছের করার সময়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়ে থাকে। এখানে একটু বলছি। যাই হোক, এখন দেখো উপরে দুটি উদাহরণে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বলো কি বেশি। তাই বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন অতিরিক্ত শক্তিটা কী হবে? তাপ শক্তি আকারে নির্গত হয়, এটা আমরা জানি। ওকে, এখন দেখো তাপ হারি বিক্রিয়া। ওকে, এখানে কিছু বলছে নাকি? তাপ হারি বিক্রিয়া। হ্যাঁ, এখানে দেখো যে ঝিনুকের খোলস থেকে চুন তৈরি, এটা কি বলছো? এখানে আছে, আমি পড়ি। এগুলো জানো কিভাবে চুন তৈরি করা হয়? ঝিনুকের খোলস থেকে। হ্যাঁ, দেখো তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটানো হয় সেই বিক্রিয়াকে তাপ হারি বিক্রিয়া বলা হয়, তাই না? যেখানে কি হবে? তাপ এখানে উৎপন্ন হয়, কিন্তু আমরা বিক্রিয়া ঘটাতে যে পরিমাণ তাপ দেয় তার থেকে কম। এই জন্য এটাকে আমরা তাপ হারি বিক্রিয়া বলি। তাপ হারি বিক্রিয়াকে তাপ শোষী বিক্রিয়া বলা হয় তাকে। তো এটা কি করা হয় এগুলো আমরা জানি, তাই না? দেখো গ্রামে শামুক বা ঝিনুকের খোলস থেকে চুন তৈরি করা হয়। অনেকগুলো শামুক বা ঝিনুকের খোলস একসাথে জড়ো করে আগুন জ্বালিয়ে সেগুলোকে উত্তপ্ত করা হয়। এতে খোলসগুলো থেকে কী হয় বলতো? চুন তৈরি করা হয়। আসলে ঝিনুক বা খোলসগুলোতে প্রায় কি 90% কি থাকে? 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। অর্থাৎ চুনের খোলসগুলো মেলে কিসের তৈরি? ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। সো আমরা জানি ক্যালসিয়াম কার্বনকে যখন আমরা কি করি? আগুনে পোড়ালে কি হবে? এটা বিয়োজন বিক্রিয়া ঘটে, তাই না? ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়া ঘটনার জন্য কি আমরা তাপ দিচ্ছি? অর্থাৎ কী দরকার হয় বলতো? তাপ দিতে হয়, তাই না? পোড়াতে হচ্ছে মানে এটা আমরা তাপ দিতে হয় বাইরে থেকে। তো এটা কি যেহেতু তাপ দিচ্ছে তার মানে কী হবে এটা বলতো? তাপ হারি বিক্রিয়া। তাছাড়া এমনিতে আমরা বুঝতে পারতেছি যে ক্যালসিয়াম কার্বনটা ভেঙে যাচ্ছে, ভেঙে দুইটা জিনিস তৈরি করতেছে। আমরা জানি বিয়োজন বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। ওকে, তো এখন যদি বলি আসলে চুনটা কীভাবে তৈরি করে জানো কি? জানো না তো, না? চুনটা কী করে? মনে করো যে ওই যে শামুকগুলো আছে না, যে মেইনলি এটাকে বলা হয় জিনাইট চুন বলা হয় আমাদের গ্রামে বলে। জিনাইট চুন মানে ঝিনুক থেকে তৈরি করা হয়, নাম নিয়েছে জিনাইট চুন। তো এটা কী করা হয়? মনে করো শামুকগুলো মনে করো নিয়ে আসে, মনে করো পুকুর থেকে বা নালা থেকে, নদী নালা থেকে ঝিনুকগুলো নিয়ে আসে। এসে মনে করো ওগুলো ভালো করে পরিষ্কার করে, তাহলে মনে থাকবে। পরিষ্কার করার পরে ওইগুলো কী করে? একদম মনে করো আগুনে দেয়। মনে করো একটা মনে করো গর্ত করে এরকম, ঠিক আছে? গর্তের এইদিকে সাইডে মনে করো এরকম নিচে পোড়ানোর মতো ব্যবস্থা থাকে, ওখানে অনেক কিছু দেয়।
কোলেস্ট্রল থাকে, ওই তারপরে ওইগুলো দেয় আর কি, ঝিনুকগুলো ওখানে দেয়, দেওয়ার পরে পুরো একদম সাদার মধ্যে হয়, বুঝছো? শুধু ঝিনুক নাকি হচ্ছে পানিও দেয় এর সঙ্গে? না, পানি দিবে না, খালি ওইটা? জাল দিবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। পোড়াবে শুধু। পোড়াইতে পোড়াইতে কি হবে, এক পর্যায়ে মনে করে এগুলো সাদা সাদা হয়, দেখো সাদা সাদা হয়েছে না, ওটা এরকম সাদা সাদা হয়, সাদা সাদা দেখে তো যখন হয়, লিকুইড মনে হইতেছে ওটা। ওইগুলো হলো সাদা অবস্থা। মানে কোনো কিছু আমরা দেখি না, অনেক কিছু পোড়াইলে কি হয়, সাদা হয় না, এটা আমাদের যেমন কালোই তো দেখছি এতদিন, সাদা তো দেখি। দেখো নাই, বেশি পড়লে এরকম হয়, যে অনেক কিছু আছে যে পড়লে সাদা সাদা হয় আর কি, এরকম আছে অনেক কিছুই আছে এরকম সাদা হয়। আচ্ছা। যেমন দেখছো কি না, গোবরের যে মনে করো নাকি বানায়, দেখছো? হ্যাঁ দেখছি তো। অবশ্য এগুলো অনেক সাদা টাইপের হয়ে যায়। তো যাই হোক, তো এগুলো পোড়াইলে সাদার মতো হয়ে যায়, ঠিক আছে? সাদা হয় যখন, ওইগুলা কি করে, ওইগুলা এনে মনে করো ওই করে বাসে আর কি, মনে করো একটু ভালো করে পরিষ্কার বলতে ওইগুলা যখন যেগুলা সাদা অংশটা বা ভালোটা রেখে ময়লাগুলো ফালাই দেয়, পর ওইগুলা নিয়ে এরকম একটা পাত্রে রেখে তখন ওগুলো কি করে একদম ফিনিশ করে গুঁড়া করে আর কি। আচ্ছা আচ্ছা। দেন তারপরে এগুলো গুঁড়া করার পরে এগুলো ভালো করে মনে করো পালিশ টেস্ট করে একটু পানি দিয়ে একদম মনে করো ফিনিশ করে, তখন একদম যেটা থাকে ওটাই মনে করো চুন, ওটাকে বিভিন্ন মনে করো শুকনো আকারে মনে করো বিভিন্ন মনে করো মানে এক জায়গায় করে রেখে দেয়, শুকনো হয়ে যায়, ঠিক আছে? এটা হলো চুন। তাহলে দেখো এখানে আমরা তো এগুলো জানি, ক্যালসিয়াম কার্বনকে তাহলে বিয়োজন বিক্রিয়ার কারণে এখানে আমাদের তাপ দিতে হয় আর কি, এটা হলো তাপ হারি বিক্রিয়া। ওকে, দেখো বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তনের হিসাব। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হলো, যদি আমরা এরকম বললাম যে কোনোভাবে যদি এখানে আমাদের বিক্রিয়াগুলোতে উৎপাদের শক্তি যদি বিক্রিয়কের থেকে কম থাকে তাহলে বুঝবো কি সেটা তাপ হারি। উৎপাদের শক্তি যদি কম থাকে হ্যাঁ। বিক্রিয়কের থেকে তাহলে কি হবে, তারপর তাপ উৎপাদী। উৎপাদের কম মানে কি, তাহলে এটা তৈরি হতে কম শক্তি লাগছে, বের করে দিছে তো হ্যাঁ, উৎপাদকারী। মানে এর ভিতরে কম শক্তি আছে, তার মানে কিছু শক্তি বাইরে চলে গেছে, তাপ উৎপাদী। তো এইভাবে হিসাব করা যায়, যে তোমাকে যদি কোনো একটা বলা হয় যে মনে করো এর মনে করো বিক্রয়কের শক্তি হলো 500, এখানে হলো মনে করো 300, মানে এখানে হলো কত 600, তাহলে তুমি বলতেই পারতেছো তাপ নিচে 100 নিচে, তার মানে তাপ হারি পরিবেশ থেকে নিচে। তাহলে এইভাবে একটা সিস্টেম আছে। আরেকটা সিস্টেম কি বলতো, বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন হিসাব করা যায়। সেটা কি বলতো, রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ΔH এর মান দুইভাবে হিসাব করা যায়, একটা হলো অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, একটা হলো বন্ধন শক্তি ব্যবহার করে। মনে রাখতে হবে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, যেমন বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে আমরা বলতে পারি। আরেকটা বিষয় হলো শক্তি বন্ধন শক্তি হিসাব করে, এই যে আমরা পড়ছিলাম এখানে দেখাছিলাম না যে বন্ধন শক্তিগুলো আছে, এইগুলো হিসাব করে আমরা করতে পারি। আমরা এটা শিখবো আজকে কীভাবে করতে হয়। দেখো, যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করা হয় তাহলে উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রয় সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বাদ দিলে ΔH এর মান পাওয়া যায়। এটা কিন্তু আমরা দেখে আসছিলাম না। ওকে, আবার যদি বন্ধন শক্তি ব্যবহার করা হয় তাহলে বিক্রয়ক সমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি কী করতে হয়, বাদ দিলে ΔH এর মান হিসাব করা হয়। এটা একটু মনে রাখতে হবে, উল্টা হয়ে যাচ্ছে না। দেখো তো, যখন আমরা অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করি তখন আমরা কি করি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রয়ক বাদ দিই, আর এটাই বিক্রয়ক থেকে উৎপাদ। আর যখন আমরা বন্ধন হিসাব দেখি তখন কি করি, বিক্রয়কের মোট বন্ধন থেকে উৎপাদের মোট বন্ধন শক্তি আমরা কি করব, বিয়োগ করব। ঠিক আছে? এটা একটু খেয়াল করতে হবে। যেভাবে হিসাব করা হোক না কেন বিক্রয়কের ΔH এর মান কি হবে, সেমই হবে, পরিবর্তন হবে না। দেখো, একটি যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটিকে আলাদা করতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় কি বলতো, বন্ধন শক্তি। এটা কিন্তু আমরা আগে কেউ জানি, তাই না? ওকে, আবার দেখো, কোনো যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাও কি বলতো, তাকে বন্ধন শক্তি বলে। দুইভাবে আমরা বলতে পারছি, অর্থাৎ বন্ধন ভাঙ্গনে এবং বন্ধন ভাঙতে প্রযুক্ত শক্তি এবং বন্ধন গড়তে নির্গত শক্তি, এই দুটাকেই বলা হয় কি বলতো, বন্ধন শক্তি। দুইটার মান একই। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো ভেঙে যায়, তাই না? এবং উৎপাদ তৈরি হওয়ার সময় নতুন বন্ধনের তৈরি হয়। বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদ সমূহ বন্ধন তৈরি করার জন্য কি করতে হয়, নির্গত হয়। ওকে, দেখো, যে কোনো বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তিকে কি বলতো, V1 দ্বারা প্রকাশ করা হয়। কিসের? বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তিকে। এবং উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তিকে V2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি হবে,
ডিএলএস এর মান কি হবে আমরা যেটা বললাম, B1 - B2 বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি। অভ্যন্তরীণ শক্তি বললে একটু উল্টো হয়ে যাবে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তো বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া মোট শক্তি B1 আর উৎপাদ সময়ের বন্ধন তৈরি করার জন্য আচ্ছা, এইটা চেঞ্জ করার কারণ কি? কোনটা? মানে হচ্ছে যেমন অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে উৎপাদ থেকে বিয়োগ করলাম, আর এখানে বন্ধন শক্তির ক্ষেত্রে হ্যাঁ, বিক্রিয়ক থেকে। দুটো আমরা আলাদা বিষয় দেখতেছি আলাদাভাবে। সেটা হলো কি যে তোমাকে আমি যদি এখানে একটা বিক্রিয়া যাই, বিষয়টা হলো দেখো আমি যদি বলি যে এখানে বিক্রিয়ক, এখানে হলো উৎপাদ, উৎপাদ ঠিক আছে, এটা মনে করো। তো এখানে অভ্যন্তরীণ শক্তিটার সেন্স কতটুকু সেটা কিন্তু যদি আমি আমি এরা মানে বিয়োগটা কিন্তু তুমি বলতেছো দুটো একই না কেন? হয়তো আমরা যদি করি বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দেবো অথবা উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দেবো, একই না কেন এটা তো বলতেছো। তো আমরা একটা নিয়ম যেটা ফলো করছি সেটা হলো যে আমরা অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিই। সেক্ষেত্রে কি হবে, যদি এটা যদি বেশি থাকে শক্তি, এটা যদি কম থাকে, তার মানে বারবার বুঝবো কি শক্তি চলে গেছে তাপ উৎপাদী। যেহেতু আমরা এটা থেকে এটা বাদ দিই, তাহলে উৎপাদ যদি আমাদের এটা যদি কম, যেহেতু এটা যদি বেশি, তখন উৎপাদী হয়ে যায়। সেক্ষেত্রে ঋণাত্মক হলে ডেলিসের মানে ঋণাত্মক হলে আমরা কি বুঝি, তাপ উৎপাদী, তাই না? যদি আমাদের নিয়ম এটা করতাম যে আমরা বিক্রয় থেকে উৎপাদ বাদ দেবো, সেক্ষেত্রে যদি পজিটিভ হতো তখন ধরতাম আমরা কি, তাপ উৎপাদী। রাইট, এটা ঠিক আছে। এখন কথা হলো যে আমরা যখন বন্ধন হিসাব করতেছি তখন কেন আবার উল্টা করতেছি, এই নিয়মে কেন করতেছি না? কথা হলো যে এখানে যেটা আমরা হিসাব করি সেটা হলো, মনে করো যে আমরা জানি যে বন্ধন ভাঙ্গনে কি শক্তি দিতে হয় না, নির্গত হয়। বন্ধন ভাঙ্গনে শক্তি নির্গত হয়। নির্গত হয়। হ্যাঁ, নির্গত। বন্ধন ভাঙতে শক্তি দিতে হয় না, এটা ভাঙ্গত। ও হ্যাঁ হ্যাঁ, বন্ধন ভাঙতে শক্তি দিতে হবে এবং বন্ধন গড়তে কি হবে, শক্তি নির্গত হবে। তো মনে করো এখানে মনে করো 5টা বন্ধন ছিল, কয়টা? 5টা। এক্স এবং ওয়ার মধ্যে 5টা বন্ধন ছিল। তো এখান থেকে আমি শক্তি দিলাম, শক্তি কি এখানে দিতে হবে না? পরিবেশ থেকে আমি শক্তি দিলাম। আচ্ছা, এখন কথা হলো এখানে আমাদের উৎপাদের ক্ষেত্রে কি হবে, শক্তি উৎপন্ন হবে না? মনে করো 5টা বন্ধন তৈরি হলো, তাহলে এখানে কি হবে, উৎপন্ন হবে না শক্তিটা? হ্যাঁ। তো এখন বিষয়টা হলো এখানে যে এখানে যদি মনে করো যে বন্ধন ভাঙতে আমি কি দিছি বলো তো, শক্তি দিস, মানে বন্ধন ভাঙতে তো শক্তি দিই, বন্ধন গড়তে শক্তি দিস। বন্ধন ভাঙতে কি শক্তি লাগে কি না? বন্ধন ভাঙতে তো শক্তি লাগে না। শক্তি লাগে না, আর গড়তে শক্তি লাগে না। আবার উল্টো উল্টো বুঝতেছে কেন? এই যে ডাইরেক্ট মনে রাখবা যে কলম ভাঙতে গেলে শক্তি দিতে হবে, হ্যাঁ, তাহলে বন্ধন ভাঙতে শক্তি দিতে হয় হ্যাঁ, এবং হ্যাঁ। গড়তে শক্তি নির্গত হয়। এটা উল্টো হবে, একটু এইভাবে মনে রাখবো, কোনো ভাঙতে শক্তি দিতে হয় বাইরে থেকে। তাহলে দেখো এখানে দেখো শক্তি কিন্তু দিতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আর এটা তো মানে এখানে কিন্তু হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির হিসাব। এখানে কিন্তু কি মানে তাপ হারি একটা প্রসেস, আর এই পাশে কি উৎপাদে কি তাপ উৎপাদী একটা প্রসেস। তো মনে করো যে এখানে যদি বেশি হয়, এখানে কি হবে, বেশি হয়, তাহলে কি হবে, তুমি তাহলে বেশি হলে বাদ দাও তো, তাহলে বেশি বিয়োগ এখানে কি বলো তো, এখানে কি বলো তো, কম উৎপন্ন হয়েছে। তাহলে এই বিষয়টা কি হলো, বিষয়টা কি হলো, পজিটিভ মান আসবে। পজিটিভ। তা আমরা জানি পজিটিভ মান আসলো না? হ্যাঁ। আচ্ছা, পজিটিভ কিন্তু। তাহলে এখানে বন্ধন ভাঙতে তোমার মানে বন্ধনের যেগুলো ভাঙছে, তাহলে সেগুলোর শক্তি কি ছিল, বেশি ছিল। তো এগুলোকে ভাঙতে গেলে আমাদের ওই পরিমাণ শক্তি দেওয়া লাগে, আর এগুলা কি বলতো কম পরিমাণে শক্তি দেওয়া লাগে। সেক্ষেত্রে দেখো এখন যদি তাহলে এখানে কি মান হলো বলো তো, পজিটিভ একটা মান আসবে। পজিটিভ একটা মান আসলো। কিন্তু এটাকে তুমি যদি কি করো, পজিটিভ হলে আর আমরা কি জানি বলো তো, তাপ হারি। তাহলে দেখো আমরা যদি তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দিয়ে আমরা পজিটিভ পাচ্ছি, বুঝতে তাপ হারি। বাট এই জিনিসটা তুমি কি করো, ওই যে অভ্যন্তরীণ শক্তির মতো করো, উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দাও, কি হয়, নেগেটিভ হয় কিনা? তাহলে তো নেগেটিভ আসবে। তাহলে বিক্রিয়াটা দাঁড়ায় কি, তাপ, তখন তাপ উৎপাদী। কিন্তু বিক্রিয়া তাপ উৎপাদী না, তাপ হারি। এই জন্য আচ্ছা, মিল হচ্ছে হয় না, কিন্তু এই জন্য কিন্তু প্রসেসটা এরকম, বুঝছো বিষয়টা? ওকে, দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 এর থেকে কি হবে, B1 এর মান B2 এর থেকে কম হবে তাপ উৎপাদীর ক্ষেত্রে, বুঝতে পারছো? ওকে, সেক্ষেত্রে ডেলিএস এর মান কি হবে, ঋণাত্মক হবে। অন্যদিকে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে
যেটা একটু আগে দেখলাম B1 এর মান কি হবে B2 থেকে বেশি হবে, তা কি হবে ডেল এস এর মান ধনাত্মক হবে। এই নিচে কিছু তালিকা দেওয়া আছে, এগুলো একটু লাগবে আমাদের হিসাবের ক্ষেত্রে। তারপরে দেখি এগুলো দেওয়া আছে, বিভিন্ন মান দেওয়া আছে। এখন দেখো আমরা একটা অঙ্ক করি, কিভাবে করব প্রসেস করতে হবে। দেখো এখানে দেওয়া আছে, আমি তোমাকে একটু অঙ্ক করতে দিব, ধরো। আচ্ছা আমি তোমাকে তাহলে নিয়মটা বলি আগে, তাই না? নিয়মটা বলি কীভাবে করতে হবে। তাহলে মনে করো CH4 প্লাস ক্লোরিন CH3 Cl প্লাস HCl। ওকে, একটা পেজ নিতে ভালো হতো, পেজ না আসলে। তাহলে ওইখানে 4টা বন্ধন ভাঙবে। 176 কই দিলাম এটা 185 পেজ এটা। তো যেটা করতে হবে মেইনলি দেখো, তাহলে আমরা সাপোজ তাহলে এটা যেটা আসলো CH4, এটা কি বলতো মিথেন, মিথেন। এটা হলো ক্লোরিন, এটা বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড নাহলে তো গ্যাস হবে না, পরমাণু হবে প্লাস HCl। Cl2 হবে। Cl2 হবে কোনটা? তো অণু, পরমাণু। হ্যাঁ এটা অণু। তাহলে দেখো এখানে যেটা দেখতে হবে যে এখানে কয়টা বন্ধন ভাঙলো, 2টা, এখানে 2টা। এখানে কয়টা বন্ধন ভাঙলো আর এখানে কয়টা বন্ধন গড়লো, এটা দেখতে হবে। অথবা তুমি যদি এমনিই করো, যে আমরা একটা জিনিস কি জানি বলো তো, অবন্ধন শক্তি। অবন্ধন শক্তি যদি হিসাব করো, মনে করো টোটাল বন্ধনগুলো যোগ দিলা, এখানে কত শক্তি আছে, এখানে সকল বন্ধনগুলো শক্তিগুলো বের করলাম, করার পরে যদি বিয়োগ দাও তারপরে কি হবে অ্যান্সার হবে। মনে করো এখানে যত অবন্ধন শক্তি আছে এককভাবে সিঙ্গেলভাবে, মনে করো কার্বন আর হাইড্রোজেন, এভাবে দেখো আগে আমরা গাঠনিক সংখ্যাটা লিখবো। যেগুলো হ্যাঁ এই যে এটাই তো করবো আমরা বলতেছি আর কি। তাহলে এটা আমরা গাঠনিক সংখ্যাটা এরকম কি না বলো তো। ওকে, তৈরি হয়েছে। তাহলে এখানে দেখো CH প্লাস HCl। তাহলে এখানে দেখো এখানে কিন্তু কয়টা আছে, CH বন্ধন কয়টা আছে, 4টা। তাহলে এখানে 4টা বন্ধন, তো 4টার জন্য যে পরিমাণ শক্তি হবে সেটা তুমি লিখলা এখানে। মনে করো 4টার জন্য শক্তি কি, মনে করো কিছু একটা আছে, আবার এটার জন্য কিছু একটা শক্তি আছে, যোগ করলাম। পরে কি করলাম, এখানে যত শক্তি আছে সবগুলো যোগ করলাম, দেন কি করবো, এটা থেকে বিয়োগ দাও, দেখবে একটা নির্দিষ্ট একটা মান হবে। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, তা উৎপাদি, পজিটিভ হলে তা পারি। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি, যেটা হলো বন্ধন শক্তি হিসাব করে। এটাও কিন্তু বন্ধন শক্তি দিয়ে করলাম, কিন্তু আমরা মোট অবন্ধন শক্তি হিসাব করলাম কিন্তু পুরোটা। আরেকটা হলো শুধুমাত্র বন্ধন শক্তি হিসাব করো। কথা হলো এখানে বিক্রয়কে কয়টা বন্ধন ভাঙলো এবং উৎপাদে কয়টা গঠিত হলো, এটা দেখতে হবে। দেখো এখানে 4টা বন্ধন ভাঙছে। এখানে দেখলাম যে আমরা এখানে মনে করো কার্বন মানে CH বন্ধন ছিল 4টা, এখানে CH বন্ধন কয়টা, 3টা। মানে ভাঙছে কয়টা, একটা। তাহলে এখানে আমাদের CH বন্ধন কয়টা ভাঙছে, একটা। এখানে দেখো Cl বন্ধন আছে, এখানে Cl বন্ধন আছে, এই সমতা করা লাগবে না, সমতা কি ঠিক আছে? সমতা ঠিক আছে, এটা সমতা আছে। কার্বন এখানে কয়টা, একটা, একটা হাইড্রোজেন, ওটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের CH বন্ধন ছিল কয়টা, 2টা। CH মানে Cl বন্ধন ছিল একটা, এখানে আমার Cl বন্ধন আছে না। না। তার মানে আমাদের বিক্রিয়কে একটা CH বন্ধন এবং একটা Cl বন্ধন ভাঙছে। তাহলে এই যে বন্ধন ভাঙ্গনে যে শক্তিটা, এটা আমরা কীভাবে বের করবো, তাহলে এটার অভ্যন্তরীণ শক্তিটা CH কত, Cl কত, Cl কত বের করলাম, ওটা আমরা একত্রে যোগ দিলাম। তারপরে কী করবো আমরা, এখানে তাহলে গঠিত হয়েছে কয়টা, CCl একটা, আর এটা কি HCl একটা। তাহলে এই দুইটা যোগ করবো, করার পরে তাহলে এটা থেকে এটা ভাগ দিব, বিক্রিয়ক থেকে উৎপাদ বাদ দিলে যেটা হবে এটা আনসার। ওকে, এখন কথা হলো এটা একটা, আরেকটা কি বলতো, এটা সমতা করে দেওয়া আছে। এখন কথা হলো যে আমরা যে বিক্রিয়াগুলো দেওয়া থাকবে এগুলো কি দেওয়া থাকবে না, সমতাকরণ থাকবে না। তো সমতাকরণ কি করতে হবে, অবভিয়াসলি করতে হবে। সমতাকরণ না করলে আমাদের হিসাব মিলবে না, এটা একটা কথা। তাহলে এটা এগুলো নিয়ম। তো তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে তাহলে এই যে এটাই বলছে এখানে
তাহলে এখানে এই বিক্রিয়াতে দেখি আমরা যে এগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে এখানে, দেখছো এইগুলো মানগুলো দেওয়া আছে। তো সমাধান যদি বলি, এখানে বিক্রিয়কগুলোর 1 মোল সিএইচ বন্ধন এবং 1 মোল সিএল বন্ধন ভেঙে গেছে এবং উৎপাদ সময়ে এত তৈরি হয়েছে। এগুলো তোমাকে লিখতে বলতে হবে এইভাবে, ঠিক আছে? করার পরে তাহলে এই যে দেখো, কাজে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য মোট প্রত শক্তি 2টা যোগ দিলা, উৎপাদ সময়ের বন্ধন তৈরি হতে নির্গত শক্তি এত। অতএব কাজে বিক্রিয়া তাপের পরিবর্তন ΔS এর মান এত, যেহেতু ঋণাত্মক অত বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কথা হলো, তুমি আমাকে একটা অঙ্ক করে দেখাবে। এখানেই করো, আমার এখানেই করো। এটা এখানেই করো, সমস্যা নেই, এখানেই করো। অ্যামোনিয়া না, এটা করো, যখন খাতা লিখবো পরীক্ষা, তখন কিন্তু কথাগুলো লিখতে হবে। ওটা লিখবো, কোনো সমস্যা। এটা ইয়া করে কি
তাহলে পারবে এখন সব, এগুলো সমস্যা না। এখন দেখো এখানে রাসায়নিক শক্তির ব্যবহার আছে। রাসায়নিক শক্তির ব্যবহার কী কী ধরনের ব্যবহার আছে এখানে। রাসায়নিক শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। দেখো রাসায়নিক শক্তিকে বিভিন্ন প্রকারের শক্তিতে রূপান্তর। এখানে দেখো রাসায়নিক শক্তি তাপ শক্তি, তাপ, আলো, বিদ্যুৎ, শব্দ, যান্ত্রিক ইত্যাদি যে কোনো শক্তিতে রূপান্তর করা যেতে পারে। উদাহরণ কি, জ্বালানি পোড়ানো। একটু আগে দেখলাম মিথেনকে আমরা পোড়াইলাম, ঠিক আছে। তো এই যে মিথেনকে পোড়ালে কী হবে, এখানে তাপ উৎপন্ন হবে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তো এখানে মানে জ্বালানিকে পোড়ালে আমি কী উৎপন্ন হয় বলতো, আমরা এখানে জানলে এক ধরনের কি রাসায়নিক শক্তি অবশ্যই, এবং এটাকে বললে আমরা তাপ পাই, সেই তাপ থেকে তাপ পাই, পাশাপাশি আমরা আলো পাই এখানে, তাই না। তাপ পাই, আলো পাই, এগুলো পেয়ে থাকি কিন্তু আমরা, জলীয় বাষ্প পাই, তাপ, আলো, এগুলো সৃষ্টি হয় আর কি। আতশবাজি তো আমরা দেখলাম যে কিছুদিন আগে এবার যদি ওইভাবে ফোটানো হয় নাই খালেদা জিয়ার কারণে, রেস্ট্রিকশন ছিল, ঢাকার মধ্যে রেস্ট্রিকশন ছিল, তারপর ফোটাইছে, রংপুরে তো হয়েছে। হ্যাঁ হয়েছে। তো আতশবাজিতে ফোটালে কী হবে বলতো, এখানে শব্দ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয় এবং তাপও উৎপন্ন হয়। তো এখানে দেখো, তুমি কি জানো আতশবাজিতে আসলে কী কী থাকে, কী দিয়ে তৈরি করা হয়? মূলত তো কার্বনই থাকবে, এখানে কার্বন থাকে, হাইড্রোকার্বন থাকবে না, হাইড্রোকার্বন না। তো এখানে আতশবাজি কার্বনের কিছু একটা থাকবে, সেটা তো বোঝা যাচ্ছে। কার্বনের কিছু থাকবে না। তো আতশবাজি কীভাবে তৈরি করা হয়, এখানে হলো ধাতুর দাহ্য পদার্থ তৈরি করা হয়। যেমন কপারের, মনে করো কপার সালফেট থাকতে পারে, কপার সালফেট মানে ধাতুর বিভিন্ন দাহ্য যৌগ থাকে আর কি, ধাতুর যৌগ এগুলা হাইড্রোকার্বন না, ঠিক আছে। ধাতুর কোনো দাহ্য যৌগ থাকতে পারে। তো দাহ্য যৌগ ধাতুর একটা হলো কি, কেউ দাহ্য পদার্থ, ধাতুর দাহ্য যৌগ থাকতে পারে, ঠিক আছে। আবার কি থাকতে পারে বলো তো, একটা দাহ্য আমি যৌগ রাখলাম, সেটাকে কি করতে, দহন করতে হবে কিনা। দহন করার জন্য কি অবশ্যই অক্সিজেন লাগবে। অক্সিজেন তো পরিবেশেই আছে, পরিবেশে কিন্তু ওইভাবে থাকবে না, তখন এটা তো অনেকভাবে বাঁচতে করতে হয়, ঠিক আছে। সো এই জন্যে অক্সিডাইজার এখানে থাকে একটা কিছু, মানে সাবস্টেন্স থাকে যেটা কি অক্সিজেন দিতে পারে, বিক্রিয়ার সময় অক্সিজেনটা সাপ দিতে পারে, অক্সিডাইজার থাকে কিছু। অক্সিডাইজার কি থাকতে পারে, যেমন সোডিয়াম নাইট্রেট, এটাও থাকতে পারে, ঠিক আছে। এইগুলো থাকে আর কি, সোডিয়াম সাইট্রেট থাকে, পটাশিয়াম নাইট্রেট, এইগুলো থাকে আর কি। আর কিছু থাকবে কি বলতো, আমাদের যেটা একটা আকর্ষণীয় জিনিস, সেটা কি বলতো, আতশবাজিতে যে রংটা বিভিন্ন ধরনের রঙিন না, তো রঙিন জন্য আসলে কি রঙিন কিছু যোগ্য থাকা উচিত কিনা বলতো। আমরা জানি কি লবণগুলো বিভিন্ন ধরনের রং প্রদর্শন করে, তুমি যদি একদিন দেখালা, তাহলে এখানে কি থাকবে, বিভিন্ন ধরনের কি থাকবে, ধাতব লবণ থাকবে, যেগুলো বিভিন্ন ধরনের কি করবে, আমাদের রং প্রদর্শন করবে আর কি। যেমন যদি বলি সোডিয়ামের লবণগুলো কি হলুদ রং দিয়ে থাকে, ঠিক আছে। আবার এরকম বিভিন্ন ধরনের বেরিয়ামের লবণ থাকতে পারে, ঠিক আছে, ধাতুর লবণ থাকবে আর কি। তাহলে এখানে ধাতব লবণ, এই তিনটা জিনিসের সমন্বয়ে আতশবাজি তৈরি। আচ্ছা, আবার দেখো যে ড্রাই সেল, শুষ্ক কোষ, এটা ক্লাস 8-এ পড়ছিলাম। ওই যে আমরা ব্যাটারিতে আমাদের রিমোটের মধ্যে বা খেলনা গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করি, লাইটের মধ্যে, এগুলো মিলিয়ে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে থাকি, তাই না। তো এগুলো দিয়ে আমরা কী করতে পারি, যে বিভিন্ন ধরনের রিমোটের জন্য ব্যবহার করে থাকি, দেয়াল করতে ব্যবহার করে থাকি। সো এগুলোকে কী হয়, রাসায়নিক শক্তি আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এবং পাশাপাশি আমরা কি এখানে যখন মানে আলোতে রূপান্তরিত, লাইটের মধ্যে দেই, আলোর সহিত রূপান্তরিত, পাশাপাশি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো আমরা জানি ড্রাই সেলে কী কী দ্বারা তৈরি হয় বলো তো, এখানে একটা আমাদের কার্বন দণ্ড থাকে, গ্রাফাইট দণ্ড থাকে, তাই না। এবং তার পাশে কী থাকবে, কিছু আমাদের পেস্টের মতো কিছু আকৃতি থাকবে, সেটা কী কী দ্বারা তৈরি থাকে বলো তো, কয়লার গুঁড়া, তাই না, কয়লার গুঁড়া থাকে। তারপর আর কী থাকে বলো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এইগুলো দ্বারা একটা কি পেস্ট তৈরি করা হয়। তারপরে কী থাকবে, একটা কার্বনের দণ্ড থাকবে, তাই না, একটা জিঙ্কের কী থাকবে, কৌটা থাকে। তো মেনলি এগুলোর সমন্বয়ে আমাদের একটা ড্রাই সেল তৈরি করা হয়। আমরা একটু পরে দেখবো, এখানে আছে জিঙ্কের আবরণ থাকে। তারপরে দেখো ড্যানিয়েল সেল বলতে কি,
এটা হলো ডেনিয়েল সেল। এটা এক ধরনের কি বলতো, দেখো তোমরা বাসে বা ট্রাকে যে ব্যাটারিগুলো আমরা দেখতে পাই মূলত এগুলো কি বলতো ডেনিয়েল সেল। অর্থাৎ জিঙ্ক বাসে ব্যাটারি থাকে? ব্যাটারি থাকে না, মানে আমরা নর্মালি যেগুলো ব্যাটারি ইউজ করি কেউ তো গাড়িতে আর কি, তো ব্যাটারি তো রাখতেই পারে, এটাই কথা। ট্রাকে যে ব্যাটারিগুলো দেখতে পাও, জিঙ্ক সালফেটের লবণের দ্রবণের মধ্যে কি করে বলতো জিঙ্ক ধাতুর দণ্ড এবং কপার সালফেটের দ্রবণের মধ্যে কি করে কপার ধাতুর দণ্ড ব্যবহার করে ডেনিয়েল সেল তৈরি করে। একটু পরে আমরা জানবো এই বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে। ডেনিয়েল অর্থাৎ কী করা, আমাদের দুইটা এভাবে প্রকোষ্ঠ থাকে, চেম্বার থাকে, প্রকোষ্ঠ থাকে। এর পাশে মনে করো কী আছে বলতো জিঙ্ক সালফেট আছে, এর কাছে আছে কী বলতো কপার সালফেট। তো এখানে একটা দ্বন্দ্ব থাকবে, সেটা থাকবে কি জিঙ্কের, এখানে একটা দ্বন্দ্ব থাকবে সেটা থাকবে হলো কি কপারের। এটা যদি কানেক্ট করে দেয়, এখানে যদি বাতি দেয় তাহলে বাতিটা কি উঠবে জ্বলবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন হবে। ও হ্যাঁ, ডাবল চেম্বার ব্যাটারি। তো এইগুলো আমরা কিন্তু একটু পরে পড়বো আর কি, এটাই বলছে ডেনিয়েল সেলের কথা বলছে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি কী হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় আর কি। ওকে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে রূপান্তরিত বিভিন্ন শক্তি ব্যবহার, তো এইগুলো তাহলে যে রাসায়নিক শক্তি থেকে বিভিন্ন শক্তি ব্যবহারে যে বিদ্যুৎগুলো যে আমরা যে বিভিন্ন কাজ করলাম এখানে আমরা দেখলাম, তো এগুলো তো আর বিভিন্ন কাজে ব্যবহারই করা হয়, তাই না? তো এগুলোই বলছে ইতিমধ্যে তোমরা জেনেছো যে পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, এই শক্তিকে পরবর্তীতে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমরা বিভিন্ন কাজে লাগাই। পৃথিবীতে সকল প্রকার শক্তির মাঝে রাসায়নিক শক্তি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলো বলবা যে পড়বা একটু দেখবা, এগুলো আমরা যেগুলো পড়ে আসলাম এগুলো আর কি বিভিন্ন কিছু ব্যবহার করা হয়ে থাকে, এগুলো আছে আর কি। নর্মাল দেখো যে আমাদের এই যে মনে করো আমাদের সালোকসংশ্লেষণ পরীক্ষার মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হয়, এগুলো সবই কি বলতো রাসায়নিক শক্তি তৈরি করা হচ্ছে এখানে। এগুলো রাসায়নিক শক্তি আবার রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে, যেটা দিয়ে আমরা চলি সবাই, এগুলো আছে, এগুলো পড়বা একটু রিডিং দিবা। তো রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহার প্রপার ইউজ না করলে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন মনে করো যে আমরা জানি যে এই যে সাপোজ এখানে দেখো অ্যাসিড বৃষ্টির কথা যদি বলি, আমরা অ্যাসিড বৃষ্টি আসলে কীভাবে হয়ে থাকে, তো আমরা জানি যে অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়ে থাকে। আমরা জানি যে আমাদের মনে করো যে এই যে দহনের মাধ্যমে, যে আমাদের মনে করো জ্বালানিগুলো যেগুলো আছে এগুলো যদি দহন করি আমরা, এগুলো দহনের মাধ্যমে আমাদের পূর্ণ দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং অপূর্ণ দহনের মাধ্যমে কী তৈরি হয় বলতো, অপূর্ণ দহনের মাধ্যমে কী তৈরি হয় কার্বন মনোক্সাইড তৈরি হয় আর কি। তো এইগুলো থেকে বিভিন্ন ধরনের তাহলে জ্বালানি তৈরি হয়, তো এই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এগুলো। তো এই যে কার্বন ডাইঅক্সাইড যখন মনে করো ধোঁয়া হওয়া উপরে উঠে যায়, তো মনে করো যখন বৃষ্টি হয় তো পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতে পারে, কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারে। তো সেটা কিন্তু কার্বনিক অ্যাসিডটা অনেক দুর্বল আছে, একটু দুর্বল, ঠিক আছে, কিন্তু তারপর যে অ্যাসিড হওয়ার কথা, হ্যাঁ যেটা অ্যাসিড বৃষ্টি তৈরি করে। তবে আরো বিভিন্ন ধরনের আছে, যেমন নাইট্রোজেনের যেগুলো যৌগ আছে মেনলি নাইট্রিক অ্যাসিড, এইগুলো কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। তারপরে যে ডিজেল পেট্রোলের সঙ্গে যে সালফার মিশায় গন্ধটা শুকতে অবশ্য মজা লাগে, ওটাও তো তাহলে সালফার, হ্যাঁ সালফিক অ্যাসিড তৈরি করতে পারে। তো এগুলো বিভিন্ন আছে আর কি, এগুলো একটু পড়বা, এগুলো তেমন কিছু নয়, বোঝানোর কিছু নয়। তো জ্বালানি বিশুদ্ধতার গুরুত্বটা কি, যে আসলে কী থাকে যে আমরা যে মানে আসলে খনিতে মানে যে জ্বালানিগুলো থাকে আর কি খনিতে, এগুলো তো মনে করো যে বিভিন্ন ধরনের গ্যাসও তো আমরা ইউজ করি না খনি থেকে, তো এগুলো তো শুধু পিওর বিশুদ্ধ না, শুধুমাত্র মিথেনে থাকবে এমন না, এখানে আর বিভিন্ন ধরনের মিক্স থাকতে পারে। তো সেটা কী করতে হয়, পিউরিফিকেশন করতে হয় অনেক ভালোভাবে, যে আমাদের যেগুলো আমাদের অপদর্শিত যেগুলো জিনিস আছে যেগুলো, ওইগুলো সবই মানে দূর করতে হয় আর কি। যদি না করা হয়, যদি মনে করো কিছু মিশ্রিত থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, সেক্ষেত্রে কী হতে পারে, এটা তৈরি হয়, বা বিভিন্নভাবে আমাদের জ্বালানি দহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, তখন এটা হয় আর কি। আবার দেখো যদি সালফার ডাইঅক্সাইড থাকে, সেক্ষেত্রে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করতে পারে, এটা পানির সাথে মিশে, তাহলে এটা কী করতে পারে, তখন পানির সাথে মিশিয়ে কী তৈরি করতে পারে, সালফারিক অ্যাসিড, যে পানির সাথে মিশে সালফারিক অ্যাসিড তৈরি করবে। এটা একটা খুবই কি শক্তিশালী একটা অ্যাসিড। এবং দেখো এখানে নাইট্রিক অক্সাইড, তো এটা কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাই এটা কি হবে বলো তো, এই যে আমাদের তাহলে এটা কি করবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। নাইট্রোজেনে কয়টা অক্সাইড আছে জানো, পাঁচটা অক্সাইড আছে জানো, কি কি, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে কি এটা হলো নাইট্রিক অক্সাইড, হ্যাঁ নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন কি বলতো, ট্রাইঅক্সাইডও তো আছে, হ্যাঁ ট্রাইঅক্সাইড আছে, আবার কি আছে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড আছে, আর একটা যৌগ আছে, তবে সেটা আসলে কি তৈরি করা হয় বলতো, এই যে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের মানে একটা পলিমার ডাইমার আর কি তৈরি হয় আর কি, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এইটা আর কি। তো এটা এই জন্য নর্মাল 4টে বলা হয়, 5টে বলা হয়, তবে অনেক সময় এটাকে 6টাও বলা হয় আর কি, সেগুলো আছে এখানে।
সো এই জন্য আমাদের খুবই দরকার। এসিড বেসটি কি খুবই ক্ষতিকর, তখন কী করবে জমির বা আমাদের যেগুলো পুকুর নদী নালা খাল বিলের পিএস কী করবে, কমায় দেবে। তো আমাদের নদী নালা খাল বিল বা কৃষি জমির একটা নির্দিষ্ট পিএস দরকার। পিএস তো বোঝো নাকি? বুঝলাম। হ্যাঁ বায়োলজিতে তো পড়ছি না। আচ্ছা, পিএস এর কিন্তু একটা নির্দিষ্ট দরকার আছে, তাই না? পিএস স্কুল সময় পড়াতে চেয়েছিলাম, পড়ানো হয়নি। না মানে শুধু এখানে কথা বলা ছিল, আমি তোমাকে পিএস সম্পর্কে আলাদা করে আলাদাভাবে পড়াইতে চাইছিলাম ওটার পরে। ঠিক আছে, তাহলে এটা যখন ওয়ার্ড দেখো আসবে সামনে তখন পড়াবো। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট পিএস এর দরকার হয়। তো সেক্ষেত্রে জমির যখন পিএস যখন মানটা কমে যাবে তখন কি হবে, মাটির উর্বরতা নষ্ট হবে, জমিতে সঠিকভাবে ফলবে না। অনেক সময় দেখবা যে জমিতে চুন দেওয়া হয়। কেন চুন দেওয়া হয় বলো তো? চুন হলো ক্ষার। হ্যাঁ ক্ষারীয় তো হ্যাঁ, অম্লীয় জমিতে যখন চুন দিয়ে দেয় তখন কি করবে, অম্লতা দূর হয়, তখন কি ফলন ভালো হয় আর কি, জন্য দেওয়া হয় আর কি। ঠিক আছে, ওকে। গোবরও কি এই কারণে দেয় নাকি? না গোবর এটা আসলে সার, গোবরও তো ক্ষারীয় হওয়ার কথা। না গোবর আসলে সার, আচ্ছা সার হিসেবে দেওয়া হয় আর কি। ওকে, আবার দেখো এগুলো খুবই ক্ষতিকর। দেখো এসিড বৃষ্টি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, গাছপালা মরে যায় এবং জলাশয়ের কি পানির অম্লযুক্ত হয়ে যার ফলে মাছ এবং অন্যান্য জলসবজি টিকে থাকতে কঠিন হয়ে যায়। এই পাতা টাতা এগুলো হচ্ছে ক্ষারধর্মী না, গরু তো ওগুলাই খায়, তাহলে তো ক্ষারধর্মী হওয়ার কথা। প্রোটিনটা হচ্ছে অম্লধর্মী না, এটা তো আমাদের হওয়ার কথা, গরু তো আর প্রোটিন খায় না, তাহলে তো গোবরটা এক ধরনের ক্ষারধর্মী হইতেছে। মানে শাকসবজি খাইলে হচ্ছে ইয়াটা হচ্ছে মানে কি বলে, মলটা হচ্ছে ক্ষারীয় হয় না, তাহলে মলমূত্র তো ক্ষারীয় হয়, তাহলে তো গরুর ক্ষারীয় না, এটা তো অতটা না, এটা স্লাইটলি হালকা পরিমাণ। এছাড়া দেখো যানবাহন থেকে নির্গত ধোঁয়ার কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড বা অব্যবহৃত জ্বালানি ইত্যাদি থাকে এবং সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো কি হবে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি হয়। এটা কি বলা হয়, ফটোকেমিক্যাল ধোঁয়া বলা হয়। এটা কিন্তু পরীক্ষা আসে, ফটোকেমিক্যাল স্মোক। আচ্ছা এখানে স্মোক বললে কি হতো? স্মোক বললো সে কে? আচ্ছা এই যে ধোঁয়া, তাহলে স্মোক বললে কি সমস্যা ছিল? স্মোক হইলো যে, হ্যাঁ এটা স্মোক হওয়ার কথা না। না এটা না, স্মোক মানে কুয়াশা বোঝায়, ধোঁয়া। আচ্ছা বুঝছো, ওই স্মোকিং না, ধূমপানের ওইটা না, ওই এটা না, এটা কুয়াশা ধোঁয়াটা ব্যবহার করা হয় আর কি। ও আচ্ছা দুইটা মিক্সড হবে। হ্যাঁ স্মোক, আর ওটা হলো কি, এটা তো শুধু স্মোক। হ্যাঁ স্মোক। তাহলে দেখো ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজোন স্তর কি করে, ক্ষতি সাধন করে এবং ওজোন কি করবে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে আমরা জানি। কাজে এই স্তর ক্ষতি করলে কি হবে, পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে। এটা কি তার মানে স্মোক আর ফগ কি একসঙ্গে করছে নাকি? হ্যাঁ বিষয়টা ওরকমই, ধোঁয়ার কুয়াশা। আচ্ছা ঠিক আছে। তো এখানে বিষয় দেখো, এই যে আমরা জানি যে এখান থেকে যেগুলো আসছিল, যে এখানে যে বিষয়গুলো আছে এখানে এগুলোকে দেখবা যে নেতিবাচক ব্যবহারগুলো কী কী। যে আমরা জানি এখানে যে আমাদের দূষিত পদার্থ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হয়, আমরা জানি এগুলো কী বলো তো, গ্রিন হাউস গ্যাস। তো এগুলো যদি মনে করো অধিক পরিমাণে উৎপন্ন হয় তাহলে কী করবে বলো তো, এগুলো আমাদের পরিবেশের তাপমাত্রা কী করে দেবে, ধরে রাখবে, তাপমাত্রা বৃদ্ধি করবে। আর তাপমাত্রা যখন বৃদ্ধি করবে তখন দেখো ওই যে আমাদের পর্বতের কী করবে, বরফ গলে যাবে, সমুদ্রের পৃষ্ঠের পানি উচ্চতা বেড়ে যাবে এবং আমাদের কী হবে, গড় টেম্পারেচারটা বেড়ে যাবে। গড় টেম্পারেচার বেড়ে গেলে কী হয় বলো তো, আমাদের এই যে গ্রীষ্মকালটা প্রখর হবে। ঠিক আছে, তার কারণে আমাদের চাষাবাদের জমি কী হবে, ফেটে যাবে। ঠিক আছে, এগুলো অনেক ধরনের বিষয় মানে আমাদের প্রভাব ফেলবে। বৈশ্বিক উষ্ণায়ন হবে, অনেক কিছু হবে এখানে। হ্যাঁ এগুলো আমাদের উপকূলীয় অঞ্চলগুলো ডুবে যাবে, এগুলো অনেক বিষয় আছে, এগুলো একটু পড়বে, এগুলো তেমন কিছু না এখানে। তো ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার, এটা অনেক দেশে করে আসছে, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, এটা অনেকটা সেফ, বুঝছো? ইথানল এটা তো প্রচুর বাজেট এখন আছে, তুমি এখন তৈরি করলে ধরেন এটা তুমি ইথানলটা গাজন পরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে। নরমাল গাড়ি ধরেন যেগুলা গাড়ি আমাদের রাস্তাঘাটে চলে লাফাইতে যায়, এগুলা যদি অ্যালকোহল ব্যবহার করে তাহলে তো ওটা না। তো মনে করো বিষয়টা হলো যে আমরা যেগুলা জ্বালানিগুলো ব্যবহার করে থাকি, জীবাশ্ম জ্বালানি, এগুলা কিন্তু লিমিটেড একটা জিনিস, শেষ হয়ে যেতে পারে এবং এগুলো তো পরিবেশ অনেকভাবে দূষণ করতেছে, ঠিক আছে, বাট কিন্তু এটা শেষ হয়ে যেতে পারে, লিমিটেড। বাট ইথানলটা কিন্তু তৈরি করা যায়। হ্যাঁ, সো এটা কিন্তু তুমি তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাপারটা কী হবে, সাশ্রয়ী হবে। সো এটা কিন্তু বিভিন্ন দেশে এগুলো ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, সো এটা একটা বিষয় আছে, এগুলো একটু পড়ে দেখবা, এগুলো তেমন কিছু না। মেন পড়া শুরু হবে আমাদের পরের দিন থেকে পড়বো এখানে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, এগুলো হলো আর কি বোঝার জিনিস। এখন তোমার কাজ যেটা, সেটা হলো পড়া যেটা দিব আজকে, তুমি
বোর্ড বই দেখবা যে